where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning everybody. আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিতের সহশিক্ষক। তোমরা জানো বিগত কয়েক মাস ধরে সমস্ত স্কুলের সমস্ত ক্লাসের পঠন পাঠন এখন পর্যন্ত টোটালি ক্লোজ ডিউ টু COVID-19 pandemic. In this situation, Malda District Administration and Education Department arrange this online class jointly with the help of Malda Jilla School যাতে করে ছাত্রছাত্রীদের কিছুটা হলেও সমস্যার সমাধান হয়। তো আমরা আজকে অনলাইন ক্লাসে যারা উপস্থিত আছি শিক্ষক, ছাত্রছাত্রী এবং অন্যান্য সকলেই মালদা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে তথা মালদা জেলা স্কুলের পক্ষ থেকে আজকে একাদশ শ্রেণীর ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত আছো তাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা রইল। তোমরা এগিয়ে চলো, সঙ্গে আছি। আজকের আলোচ্য বিষয় অধিবৃত্ত, প্যারাবোলা। তো অধিবৃত্ত বা প্যারাবোলা কাকে বলে, কিভাবে এসছে, এটুকু আগে প্রথমে জানতে হবে যে প্যারাবোলাটা কীভাবে এসছে। অ্যাকচুয়ালি প্যারাবোলা হচ্ছে শঙ্কুচ্ছেদ। শঙ্কুচ্ছেদ অর্থাৎ শঙ্কুর ছেদ করলে একটা অংশ, সেটা হচ্ছে প্যারাবোলা। যেমন ধরো যে একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই একটি নির্দিষ্ট বিন্দু, এই একটি নির্দিষ্ট বিন্দু, আর এই একটি নির্দিষ্ট সরলরেখা যাকে বললাম এল, সরলরেখাটার নাম এল। একটা নির্দিষ্ট বিন্দু এস, একটা নির্দিষ্ট সরলরেখা এস, নির্দিষ্ট বিন্দু এস এবং নির্দিষ্ট সরলরেখা এল। অপর একটি চলমান বিন্দু যদি এমনভাবে গতিশীল থাকে যার এই স্থির বিন্দু অর্থাৎ এইচ বিন্দু থেকে দূরত্ব এবং এল সরলরেখা দূরত্ব দুটির অনুপাত সর্বদা ধ্রুবক হয়। বোঝা গেল যে এস একটি নির্দিষ্ট বিন্দু এবং এল একটি নির্দিষ্ট সরলরেখা। অপর একটি চলমান বিন্দু এই একই সমতলে অপর একটি চলমান বিন্দু এমনভাবে গতিশীল থাকে যে ওই বিন্দুর এই এস বিন্দু থেকে দূরত্ব এবং এল সরলরেখা থেকে দূরত্ব দুটির অনুপাত সর্বদা ধ্রুবক হবে। তাহলে যে সঞ্চারপথ পাবো সেই সঞ্চারপথ, গতিশীল বিন্দুর যে সঞ্চারপথ তাকে আমরা বলবো শঙ্কুচ্ছেদ বা কনিক সেকশন, সংক্ষেপে কনিক্স। তাহলে শঙ্কুচ্ছেদ আমরা পেলাম। শঙ্কুচ্ছেদ কি আবার বলি যে এস একটি নির্দিষ্ট বিন্দু এবং এল একটি নির্দিষ্ট সরলরেখা এই একই সমতলে অপর একটি চলমান বিন্দু এমনভাবে গতিশীল যে এস বিন্দু থেকে ওই গতিশীল বিন্দুর দূরত্ব এবং এল সরলরেখা থেকে ওই গতিশীল বিন্দুর দূরত্ব দুটি অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তাহলে ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলা হবে কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। কেমন হবে? এরকম হতে পারে, এই তাহলে এটা হচ্ছে গতিশীল সরলরেখার সঞ্চারপথ। ধরো এইখানে এই একটা অবস্থানের স্থানাঙ্ক পি যদি হয়, গতিশীল বিন্দুর একটা অবস্থানের স্থানাঙ্ক পি, তাহলে এই পিএস
পিএস আর এখান থেকে লম্ব পিএম, যদি লম্বটা পিএম বলি এল সরলরেখার উপরে, তাহলে দুটো দূরত্ব কি কি হচ্ছে? এইচপি এবং এমপি, এইচপি এবং এমপি, অর্থাৎ এইচপি বাই এমপি পিএম। এই যে অনুপাত এটা সর্বদা ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা। ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। উৎকেন্দ্রতা ই হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা। এই এর মান ধ্রুবক। এবার দেখো যে যেহেতু ই দুটো দূরত্বের অনুপাত, সুতরাং ই সর্বদাই পজিটিভ হবে, ই সর্বদাই ধনাত্মক। ই এর মান যখন ই এর মান 1 হবে, 1, ই এর মান যদি 1 হয় তখন যে শঙ্কুচ্ছেদটা পাবো তার নাম হবে অধিবৃত্ত, প্যারাবোলা, অধিবৃত্ত বা প্যারাবোলা। অধিবৃত্ত বা প্যারাবোলা, এই যেটা প্যারাবোলা, প্যারাবোলা যখন ই ইকুয়াল টু 1। এবার যখন ই এর মান 1 থেকে ছোট হবে, যেমন 0 লেস দেন ই লেস দেন 1 যদি হয়, আগেই বলেছি ই এর মান সর্বদা ধনাত্মক। এবার ই এর মান যদি 1 থেকে কম হয় তাহলে যে আমরা কনিক সেকশনটা পাবো সেটা হচ্ছে উপবৃত্ত, উপবৃত্ত বা ইলিপস, উপবৃত্ত। উপবৃত্ত ইলিপস। এবার উৎকেন্দ্রতার মান যদি 1 থেকে বড় হয়, অর্থাৎ ই গ্রেটার দেন 1, ই গ্রেটার দেন 1, তাহলে যে আমরা কনিক সেকশনটা পাবো বা শঙ্কুচ্ছেদ পাবো তার নাম হচ্ছে হাইপারবোলা, পরাবৃত্ত, হাইপারবোলা বা পরাবৃত্ত। তাহলে এই তিনটে কনিক সেকশন, অধিবৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত। তাহলে আমরা আলোচনা করব উপবৃত্তে, অধিবৃত্ত নিয়ে। অধিবৃত্ত নিয়ে যখন কনিক সেকশনের বা শঙ্কুচ্ছেদের উৎকেন্দ্রতা 1, অর্থাৎ চলমান বিন্দুর এই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং নির্দিষ্ট সরলরেখা এই দূরত্ব দ্বয় যখন সমান হবে, অর্থাৎ এই দুটো দূরত্ব এসপি সমান পিএম হবে, অর্থাৎ এদের অনুপাত 1 মানে এসপি সমান পিএম, তখন এটা হয়ে যাবে অধিবৃত্ত। তাহলে এই একটা শঙ্কুচ্ছেদ তিনটে আমরা অংশ পাচ্ছি, একটা অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। এবার শঙ্কু তোমরা জানো যে একটা শঙ্কু দেখতে কেমন, এইটা কি হবে, মানে বিভিন্ন প্রকার শঙ্কুচ্ছেদে এই তিনটে পাওয়া যাবে। যেমন ধরো শঙ্কু তো আমরা জানি দেখতে এইরকম শঙ্কু, এটা শঙ্কু। শঙ্কু দেখতে ঠিক এইরকম। এইবার দেখো শঙ্কুটাকে যদি আমরা এইখানে ছেদ করি, ঠিক এই জায়গাতে এইরকম যদি ছেদ করে দিই, এই জায়গাতে এইরকম যদি ছেদ করে দিই, তাহলে ওখানে যে ছেদে আমরা যে কার্ভটা পাবো সেটা কেমন হবে, সেটা দেখতে পুরো এইরকম হবে। যদি কার্ভটা আমরা করি এইরকম কার্ভটা হবে, ঠিক ওই কার্ভটা হবে এইরকম, অর্থাৎ এইরকম হবে, এই কার্ভটা এইরকম হবে। এইটা হচ্ছে ইলিপস মানে উপবৃত্তের ছবি। এইখানে যদি ছেদ করি তাহলে আমরা যে ছেদে যেই কার্ভটা পাবো সেটা হচ্ছে উপবৃত্ত। এবার অধিবৃত্ত এবং পরাবৃত্ত। এবার যদি এখানে ছেদ করি, ধরো এইখানে যদি ছেদ করি এইরকম ভাবে যদি আমরা ছেদটা করে দিই, এইরকম এখান থেকে কাটি, তাহলে এইখান থেকে কি কার্ভটা পাবো, এখানে গোলাকার কার্ভ কেমন হবে, ঠিক এইরকম হবে।
এই রকম কাপটা পাবো এখানে, এখানে কাপটা ঠিক এই রকম হয়ে চলে আসবে, এই কাপটা ওইদিকে গিয়ে, তখন এটা হবে পরাবৃত্ত। আর এই ছেদটাকে যদি একটু বেশি করে যদি কাটি, এইখান থেকে কাটি, এইখান থেকে যদি কাটি এইরকম ভাবে, তাহলে এখানে যে এটা পাবো, যে ছেদের কাপটা পাবো, সেটা হবে অধিবৃত্ত। ঠিক এইরকম হয়ে যাবে, হ্যাঁ, এইরকম অধিবৃত্ত। তা আজকে আমরা অধিবৃত্ত নিয়ে আলোচনা করব, যখন শঙ্কুচ্ছেদের উৎকেন্দ্রতা 1, এই অধিবৃত্ত নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। তো অধিবৃত্ত কাকে বলে এবার আমরা যদি বলি, তাহলে আমরা পারবো বলতে। অধিবৃত্ত হচ্ছে যে একটি নির্দিষ্ট বিন্দু, আর একটা গতিশীল বিন্দু, এটা এল সরলরেখা বলেছিলাম, এটা এস বলেছিলাম, এখানে একটা যে কোনো স্থানাঙ্ক বলেছিলাম পি, আর এটা লম্বটা বলেছিলাম এম। তার আগে আরেকটু বলে নিই যে এই যে শঙ্কুচ্ছেদ, এই সরলরেখা, এই বিন্দুটা যে সঞ্চারপথটা কি হবে শঙ্কুচ্ছেদ, এটা আমরা বলেছিলাম যে এস বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু, যদি এটাকে আলফা বিটা বলি, আলফা বিটা বিন্দুগামী স্থির বিন্দু, এটা স্থির বিন্দু। আর এই সরলরেখা এল সরলরেখা সাধারণ আঁকাটাই যদি ধরি আমরা, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমাদের কি ছিল শঙ্কুচ্ছেদে, যে এসপি বাই পিএম, সমান ই। তাহলে এসপি হচ্ছে আলফা বিটা বিন্দু আর পি বিন্দু যে কোনো একটা স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই, পি বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু পি বিন্দু যে কোনো অবস্থান সেজন্য স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই বিন্দু থেকে আলফা বিটা বিন্দুর দূরত্ব হচ্ছে এসপি, যেটাকে বর্গ করে যদি লিখে একবারে, তাহলে এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার পিএম স্কোয়ার, এটা। তাহলে এসপি স্কোয়ার কি হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পিএম, অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, সরলরেখার এক্স ওয়াই বিন্দু থেকে লম্ব দূরত্বটা কি হবে, যে এক্স এর জায়গায় এই বিন্দু আর ওয়াই এর জায়গায় বিন্দু বসাতে হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার বর্গ আছে, যে দুদিকে বর্গ নিচ্ছি পিএম স্কোয়ার, এই হচ্ছে এটা। এবার এখানে দেখো যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণটা দেখো, এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ আছে, ওয়াই স্কোয়ার যুক্ত পদ আছে, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই যুক্ত পদ আছে, এখানে এক্স যুক্ত পদ আছে, ওখানেও এক্স যুক্ত আছে, এখানে ওয়াই যুক্ত পদ আছে, ওখানেও ওয়াই যুক্ত পদ আছে। অর্থাৎ এই সমীকরণটাকে যদি সাজানো যায়, তাহলে এটা একটা, এই কণিকটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারে চলে আসবে, সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যাবে। কেমন হবে তাহলে সাজালে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h xy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই কণিকের সমীকরণটাকে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যায়, যে আকারটা হলো এইরকম, এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবার আমরা চলে যাব যে অধিবৃত্ত, সরাসরি অধিবৃত্তের মধ্যে চলে যাচ্ছি, যে অধিবৃত্তের সমীকরণ কেমন হবে, অধিবৃত্ত দেখতে কেমন হবে। অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে যে এসপি বাই পিএম ইকুয়াল টু 1, তার মানে এটা হচ্ছে 1,
তাহলে এসপি ইকুয়াল টু পিএম, এসপি সমান পিএম। তাহলে কি বলবো অধিবৃত্ত কাকে বলে? যে একটি নির্দিষ্ট বিন্দু এস এবং একটি নির্দিষ্ট সরলরেখা এল, একটা নির্দিষ্ট সরলরেখা এল ওই একই সমতলে অপর একটি চলমান বিন্দু এমনভাবে গতিশীল থাকে যে এস বিন্দু থেকে দূরত্ব এবং ওই এল সরলরেখা থেকে চলমান বিন্দু দূরত্ব দ্বয়ের অনুপাত সর্বদা 1 হয়, অর্থাৎ দূরত্ব দ্বয় সমান। তবে ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথকে আমরা বলবো অধিবৃত্ত। এবার তাহলে এইখানটা হচ্ছে এই বিন্দু যে কোনো বিন্দু, তাহলে এসপি সমান পিএম। এখানেও গতিশীল বিন্দুটা এক সময় আসছে এই বিন্দুটা, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে। এবার দেখো এই যে নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটার নাম কি? নির্দিষ্ট বিন্দু হচ্ছে ফোকাস বা নাভি। এটা হচ্ছে নাভি, এসটা হচ্ছে নাভি বা ফোকাস। আর এই যে সরলরেখা, নির্দিষ্ট সরলরেখা, এটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স বা নিয়ামক, ডাইরেক্ট্রিক্স বা নিয়ামক। আর এস বললাম ফোকাস বা নাভি। এবার এই যে নাভি থেকে যদি নিয়ামকের উপর লম্ব অঙ্কন করি, এই নাভি থেকে নিয়ামকের উপর লম্ব হবে এটা। তাহলে যেহেতু অধিবৃত্ত, তাহলে এই বিন্দুটা ঠিক এই দূরত্বের ঠিক মাঝামাঝি অবস্থানে থাকবে। এবার এই বিন্দুটা অর্থাৎ এই যে নাভি থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব অধিবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় অধিবৃত্তের শীর্ষ। অধিবৃত্তের শীর্ষ, ওটাকে ও দিয়ে প্রকাশ করলাম, অধিবৃত্তের শীর্ষ ও বিন্দু। এবার ও বিন্দুতে যদি এই অক্ষের উপরে আর এস বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করলাম এল সরলরেখার উপরে, সেটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ। আর ও বিন্দুতে অর্থাৎ শীর্ষ বিন্দুতে অক্ষের উপর লম্ব অঙ্কন করা হলো। ধরো এই লম্বটাকে যদি আমরা ওয়াই অক্ষ ধরি, ওয়াই অক্ষ, আর এই অক্ষকে আমরা যদি এক্স অক্ষ ধরি অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ, তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হবে, কেমন হবে? তাহলে অধিবৃত্তের আকারটা বুঝতে পারছি আমরা। তাহলে আমরা কি বললাম? এস হচ্ছে নাভি বা ফোকাস, পি হচ্ছে অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু, ও হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু ভার্টেক্স, শীর্ষবিন্দু বা ভার্টেক্স, আর এল সরলরেখা হচ্ছে ডাইরেক্ট্রিক্স বা নিয়ামক। এবার এই যে এই এস বিন্দুর উপর যদি লম্ব অঙ্কন করি, এস বিন্দু থেকে অক্ষের উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে এটাকে বলা হয় নাভিলম্ব। এই যে নাভিলম্ব, এটা নাভিলম্ব। এইটা নাভিলম্ব, এটার নাম দিলাম এম এন। আর এস বিন্দুগামী যে কোনো জ্যা, ধরো এইরকম একটা জ্যা হলো, এটাকে বলা হয় নাভিগামী যা। এম এন হচ্ছে নাভিলম্ব, লেটাস রেকটাম। আর অক্ষের উপর যে কোনো লম্বকে বলা হয় দ্বিগুণকোটি, ডাবল অর্ডিনেট, অধিবৃত্তের দ্বিগুণকোটি বা ডাবল অর্ডিনেট। এখন আমাদের অধিবৃত্ত যদি এই আকারের হয়, অর্থাৎ অক্ষটা, অধিবৃত্তের অক্ষটা ধনাত্মক এক্স অক্ষ যদি হয় এবং শীর্ষ যদি মূল বিন্দুতে হয়, এই শীর্ষ বিন্দুটা যদি মূল বিন্দুতে হয়, 0 বিন্দুতে হয়, তাহলে এই অধিবৃত্তের সমীকরণ কেমন হবে? ওই অধিবৃত্তের সমীকরণটা আমাদের বের করতে হবে। এবার দেখো, তাহলে এটা মূল বিন্দু, এই যে আমরা নাভিটা স্থানাঙ্ক ধরলাম, এখান থেকে এই নাভির দূরত্ব মূল বিন্দুর দূরত্ব এ, তাহলে নাভির স্থানাঙ্ক হচ্ছে a, 0, এইটা নাভির স্থানাঙ্ক। আর এইটা যদি a হয়, তাহলে
এই দূরত্ব আর এই দূরত্বটা সমান, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? -a0। অর্থাৎ ডাইরেক্ট্রিক্স মানে নিয়ামক অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক -a,0। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হচ্ছে? এই নিয়ামকের সমীকরণ x = -a, x = -a বা x + a = 0, x + a = 0। তাহলে নিয়ামকের সমীকরণ হলো x + a = 0। এবার আমরা বলেছি এই চলমান অধিবৃত্তের উপর চলমান বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক p অর্থাৎ x y। তাহলে আমরা জানি কি ps = pm অধিবৃত্তের ক্ষেত্রে এই যে ps বা sp / pm = 1 বা sp = pm। তাহলে sp টা কি হচ্ছে? sp অর্থাৎ x - a হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, x - a হোল স্কয়ার = pm, x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার = pm স্কয়ার। pm বলতে এই যে p থেকে এই সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য pm এই সরলরেখা হচ্ছে x + a, pm x y বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব আমরা জানি x + a √a² + b² y নাই, এটা হলো। তাহলে পক্ষান্তর যদি করি y² এটা ডান দিকে বাড়িয়ে দিই, এদিকে হচ্ছে তাহলে x + a হোল স্কয়ার মাইনাস x - a হোল স্কয়ার, এটা হলো। এবার ডান দিকে যে ফর্মুলা এসেছে সেই ফর্মুলাটা আমরা জানি a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার 4ab। তাহলে কি পেলাম? y² = 4ax। তাহলে এই অধিবৃত্তের সমীকরণ কোন অধিবৃত্তের? যে অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দু এবং অক্ষ ধনাত্মক x অক্ষ এবং এই যে নাভিটা x অক্ষের উপর অবস্থিত। তাহলে এই সমীকরণ থেকে আমরা অধিবৃত্তের সব বলতে পারবো। যদি এই আকারটা থাকে y² = 4ax থাকলেই আমাদের এই ছবিটা মনে চলে আসবে। এই ছবি, যে এই ছবিতে কি কি আমরা তাহলে পাচ্ছি যে নাভি a0, এই যে নাভি a0, নাভি হচ্ছে a0, নাভির স্থানাঙ্ক a,0, ফোকাস। আর কি পাচ্ছি? এই যে নাভি লম্বের প্রান্তবিন্দু, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, নাভি লম্বের প্রান্তবিন্দু। আমরা জানি নাভি লম্বের প্রান্তবিন্দু x এর মান তো a সবসময় a, আর এদিকে কিছুটা থাকবে y এর মান, নিচে y এর মান সেম হবে, অর্থাৎ কোটিটা বের করতে হবে। এখন এই অধিবৃত্তে যদি এই বিন্দুটা m বিন্দুটাকে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? x এর মান a আর y এর মানটা যদি y হয় তাহলে yটা আমাদেরকে বের করতে হবে। তাহলে a, y বিন্দুটো বা কে ধরি, y না ধরে আমরা কে ধরি। তাহলে a, k বিন্দুটি অধিবৃত্তের উপর অবস্থিত, এই অধিবৃত্তের উপর অবস্থিত। যদি a এবং k বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? k² = 4a × a মানে a²। তাহলে k সমান কি পাচ্ছি? k সমান ±2a, অর্থাৎ k এর মান এইদিকে 2a, এইদিকে -2a, অর্থাৎ তাহলে কি পেলাম? এটা যদি a হয় k এর মান হচ্ছে এখানে 2a আর এইখানে হচ্ছে a - 2a, অর্থাৎ নাভি লম্বের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক a 2a এবং a - 2a, বোঝা গেল? এবার নাভি লম্বের দৈর্ঘ্য এই যে mn নাভি লম্বের দৈর্ঘ্য,
নাভিলম্বের দৈর্ঘ্য mn, অর্থাৎ এখান থেকে এইটা হচ্ছে 2a, এখান থেকে এটাও 2a, তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, লেটাস রেক্টামটা হচ্ছে 4a, এই যে 4a, এটা নাভিলম্বের দৈর্ঘ্য। x এর সঙ্গে যে পদটা আছে, যে সহগটা আছে, সেটা হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। আর কি আছে এখানে? এটা তো বললামই যে অধিবৃত্তের নাভি থেকে শীর্ষের দূরত্ব, শীর্ষবিন্দু দূরত্ব a, সিমিলারলি শীর্ষবিন্দু থেকে নিয়ামকের লম্বের দূরত্ব হচ্ছে a, দুটো সমান। নাভিলম্বের প্রান্তবিন্দু হচ্ছে, নাভিলম্বের প্রান্তবিন্দু a, 2a, a, মাইনাস 2a, নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, অক্ষটা হচ্ছে ধনাত্মক x অক্ষ। এইটা হচ্ছে যদি ধনাত্মক x অক্ষ এবং শীর্ষবিন্দু যদি মূলবিন্দুতে হয় তাহলে অধিবৃত্তের আকার এবং তার সমীকরণ। তাহলে এখান থেকে আমরা আর একটা বলে নিতে পারি সঙ্গে সঙ্গে, যে যদি উল্টোটা হয়, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা পজিটিভ হয়েছে ধনাত্মক x অক্ষ বলে এটা পজিটিভ হয়েছে, যদি ঋণাত্মক x অক্ষ হয় উল্টে যায় তাহলে মাইনাস 4ax হবে। অর্থাৎ শীর্ষবিন্দু মূলবিন্দুতে এবং ঋণাত্মক x অক্ষ হচ্ছে অধিবৃত্তের অক্ষ। ছবিটা ঠিক উল্টে যাবে। কেমন হবে ছবিটা? x অক্ষ y অক্ষ এই দিকে হয়ে যাচ্ছে নেগেটিভ, এখানে লেটাস রেক্টাম, এইটা নাভি, এইটা নাভিলম্ব। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax হলে ছবি এরকম হবে, নেগেটিভ x অক্ষ অধিবৃত্তের অক্ষ, এবং তাহলে এখানে নাভির স্থানাঙ্ক কি হচ্ছে? নাভির স্থানাঙ্ক, নাভি তো এই জায়গাটা, নাভি হচ্ছে তাহলে মাইনাস a, 0 নাভি। আর নাভিলম্ব এই দুটো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? নাভিলম্বের প্রান্তবিন্দু, এটা হচ্ছে মাইনাস a, এটা মাইনাস a, 2a, এটা 2a, আর এটা হচ্ছে মাইনাস a মাইনাস 2a, মাইনাস a মাইনাস 2a। আর নাভিলম্বের দৈর্ঘ্য একই 4a নাভিলম্ব। নিয়ামকের সমীকরণ, এইটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে a0, এটা হচ্ছে মাইনাস a0, এটা হচ্ছে a0 বিন্দু। তাহলে নিয়ামকের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a বা x মাইনাস a ইকুয়াল টু 0, x মাইনাস a ইকুয়াল টু 0। যখন অধিবৃত্তের অক্ষ x অক্ষ, ধনাত্মক x অক্ষ অথবা ঋণাত্মক x অক্ষ, তখন তার সমীকরণ এইটা একটা, এইটা একটা। এবার যদি উল্টোটা হয়, যে y অক্ষটা যদি অধিবৃত্তের অক্ষ হয়, y অক্ষ যদি অধিবৃত্তের অক্ষ হয়, আমরা এখানে দুটো সমীকরণ থেকে দেখে বুঝতে পারছি যে যেটা হচ্ছে একঘাত যুক্ত পদ চলরাশি x, এটা দ্বিঘাত, তাহলে একঘাত যুক্ত যে চলরাশি সেটাই হচ্ছে অধিবৃত্তের অক্ষ। এই যে x একঘাত, তাহলে x হচ্ছে অধিবৃত্তের অক্ষ। পজিটিভ থাকলে অক্ষটা ধনাত্মক x অক্ষ, নেগেটিভ থাকলে ঋণাত্মক x অক্ষ হচ্ছে অধিবৃত্তের অক্ষ। এবার উল্টোটা যদি হয়, যে x স্কোয়ার ইকুয়াল টু 4ay, সুতরাং আগের সমীকরণ থেকে যদি তুলনা করি, যে তাহলে এখানে একঘাত চল কি আছে? y, তাহলে y অক্ষটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ এখানে, এবং কোন অক্ষ? মানে ধনাত্মক y অক্ষ। তাহলে ছবিটা কেমন হবে? অভিমুখটা ধনাত্মক y অক্ষের দিকে হবে, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা তাহলে এইরকম হবে। এইখানে নাভি, এটা নাভিলম্ব, ঠিক এইরকম ছবি হবে। আর নিয়ামক হবে নিচের দিকে। তাহলে এখানে নাভির স্থানাঙ্ক কি হবে? নাভি হচ্ছে, ফোকাসটা কি হবে? 0, x এর মান 0, y এর মান a, 0, a, 0, a। আর নাভিলম্বের প্রান্তবিন্দু এখান থেকে এটা হচ্ছে 2a, a, এটা 2a, a,
আর এইটা একটা প্রান্তবিন্দু -2a a, তাহলে হচ্ছে -2a, a। নাভিলম্বের প্রান্তবিন্দু পেয়ে গেলাম শীর্ষ মূলবিন্দুতে। আর নাভিলম্বের দৈর্ঘ্য একই 4a, এই যে 4a, এটাই নাভিলম্বের দৈর্ঘ্য সবসময়। আর অক্ষ হচ্ছে ধনাত্মক y অক্ষ। আর নিয়ামকের সমীকরণ, এই নিয়ামকের সমীকরণ, এটা হচ্ছে নিয়ামক। তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুর স্থানাঙ্ক, এইটা ছিল 0a, এটা 0, a, তাহলে এই বিন্দুটা কত হবে? 0, -a, 0, a। তাহলে এর সমীকরণটা হবে y - a, অর্থাৎ y + a = 0। তাহলে অধিবৃত্তের সমীকরণ আর একটা আকারের সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার যদি নেগেটিভ y অক্ষ হয়, অর্থাৎ অধিবৃত্তের সমীকরণ যদি এইরকম হয় x² - 4ay, অর্থাৎ অধিবৃত্তের অক্ষটা হচ্ছে নেগেটিভ y অক্ষ, নেগেটিভ y অ্যাক্সিস, তাহলে তার ছবিটা কেমন হবে? উল্টে যাবে, অভিমুখটা পুরো পাল্টে যাবে। তাহলে এটা x অক্ষ, y অক্ষ, তাহলে এই দিকে মুখটা, অভিমুখটা অধিবৃত্তের এদিকে হয়ে যাচ্ছে, এদিকে নিয়ামক চলে এলো। এইটা মূল বিন্দুতে থাকছে, এখানে নাভি, এটা নাভিলম্ব, বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে ফোকাস কোথায় হবে? ফোকাস 0, -a, ফোকাসটা হচ্ছে 0, -a। আর এটা হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, নাভিলম্বের প্রান্তবিন্দু। কি হয় নাভিলম্বের প্রান্তবিন্দু কি হবে? তাহলে এইদিকে ডান দিকে যায়, এটা হচ্ছে 2a - a, 2a - a, আর এটা হচ্ছে -2a - a। আর নাভিলম্ব একই থাকছে 4a। আর নিয়ামকের সমীকরণ কিন্তু পজিটিভ y অক্ষের দিকে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে y = -a, এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে y = a, তার মানে y - a = 0। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে অধিবৃত্তের 4টে আকার, যে যখন অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে এবং অক্ষগুলো যথাক্রমে ধনাত্মক x অক্ষ, ঋণাত্মক x অক্ষ, ধনাত্মক y অক্ষ, ঋণাত্মক y অক্ষ হবে, তখন তাদের এই যে আকারগুলো আমরা বললাম। এবার অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ, প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রিক সমীকরণ কি হবে? 4টা অধিবৃত্তের 4 রকম হতে পারে। সুতরাং প্রথম যেটা অধিবৃত্ত আমরা দেখলাম, প্যারামেট্রিক সমীকরণ y² = 4ax, অর্থাৎ এমন একটা বিন্দু হবে অন্য একটা চলরাশি চল দিয়ে, যেটা এই দুদিক স্যাটিসফাইড করবে। তাহলে এখানে দেখো যে at², x এর মান at² আর y = 2at। যদি আমরা বসাই, t একটা প্যারামিটার চলরাশি, যদি এখানে বসাই স্যাটিসফাইড করে, যে y² মানে 4a² t², এই যে 4y² মানে 4a² t², আর ডান দিকে কি হচ্ছে 4ax মানে 8t², এই দুদিক সমান হয়ে গেল 4a² t², অর্থাৎ অধিবৃত্তের উপরস্থ t একটি বিন্দু, অধিবৃত্তের উপরে অবস্থিত t একটি বিন্দু, t বিন্দু বলতে বোঝাবে at², 2at, at² 2at, অধিবৃত্তের উপর এই একটি বিন্দু। এবার দেখো, যেটা আমরা বলতে চাইছি যে x অক্ষের উপর, মানে x অক্ষ, y অক্ষ, এগুলো যদি অধিবৃত্তের অক্ষ হতো, তাদের সমীকরণ আমরা 4টে সমীকরণ আমরা বের করে দেখলাম। এবার যদি এদের ঠিক শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে না হয়, শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে না হয়, তাহলে তার সমীকরণটা কি হতে পারে? যেমন ধরো x অক্ষ, y অক্ষ, এটা শীর্ষবিন্দু ও। এখন শীর্ষবিন্দু যদি এইখানে থাকে আলফা বিটা বিন্দুতে,
এইরকম, এই অক্ষটা এক্স অক্ষের যদি সমান্তরাল হয় এইরকম, এইটা আলফা বিটা বিন্দু, আলফা বিটা বিন্দুতে অবস্থিত, শীর্ষ হচ্ছে আলফা বিটা বিন্দুতে অবস্থিত। তাহলে এবং অক্ষ এক্স অক্ষের, যে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে সেই অধিবৃত্তের সমীকরণের আকার কেমন হবে। তা এবার দেখো, যদি এই মূল বিন্দু, এই শীর্ষ বিন্দুটাকে অর্থাৎ মূল বিন্দুটাকে যদি আমরা আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করি এবং এই যে অক্ষ এটাকে যদি আমরা এক্স ড্যাশ অক্ষ ধরি, এক্স ড্যাশ, আর এটা ওয়াই ড্যাশ, আর ও ড্যাশ ধরলাম, এটাকে ও ড্যাশটা হয়ে গেলে এইখানে মূল বিন্দু। তাহলে কি পাচ্ছি যে এক্স ড্যাশ, এক্স ড্যাশ এটা হচ্ছে আলফা, এটা আলফা আর এটা বিটা। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক আলফা, এটা এক্স ইকুয়াল টু আলফা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্স ড্যাশ সমান এর উপরে যে কোনো একটা বিন্দু যদি নিই, এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ, তাহলে কি হবে, এইটা এক্স ড্যাশ, এইটা ওয়াই ড্যাশ। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের সঙ্গে এক্স ওয়াই এর সম্পর্ক বের করতে হবে। যদি এইটা এক্স ড্যাশ হয় আর এইটা কি আমরা জানি, এটা হচ্ছে এখান থেকে আলফা, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে এক্স ড্যাশ পুরোটা। তাহলে এইটা এক্স ড্যাশ আর এইটা হচ্ছে আলফা বিন্দু। তাহলে এক্স অক্ষের, পূর্ণ এক্স অক্ষের সাপেক্ষে কি হবে, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স প্লাস আলফা, এক্স প্লাস আলফা, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই প্লাস বিটা। বোঝা গেল? যদি এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয় তাহলে এইটা এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, অর্থাৎ এখান থেকে এইটা এক্স ড্যাশ আর এটা ওয়াই ড্যাশ। আবার এই অক্ষের সাপেক্ষে কি হচ্ছে যে আলফা প্লাস এক্স ড্যাশ। এটা যদি পূর্ণ স্কেলে এক্স ওয়াই হয়, পূর্ণ অক্ষের সাপেক্ষে যদি এক্স ওয়াই হয় এই বিন্দুটা, তাহলে এইটা হচ্ছে এক্স, তাহলে পুরোটা এখানে এক্স। তাহলে এক্স সমান কি পাচ্ছি, এক্স হচ্ছে আলফা প্লাস এক্স ড্যাশ, এক্স সমান আলফা প্লাস এক্স ড্যাশ, এক্স সমান আলফা প্লাস এক্স ড্যাশ, আর ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস বিটা, অর্থাৎ এক্স ড্যাশ সমান এক্স মাইনাস আলফা আর ওয়াই ড্যাশ সমান ওয়াই মাইনাস বিটা। তাহলে এবার এই সমীকরণটা দেখো, এই সমীকরণটা কি আকারের হবে, এই এটা যদি অক্ষ হয় তাহলে আমরা জানি যে ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স ড্যাশ। তাহলে ওয়াই ড্যাশের মান বসে দিই, ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই মাইনাস বিটা, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a, এক্স ড্যাশ হচ্ছে এক্স মাইনাস আলফা। বোঝা গেল? অর্থাৎ অধিবৃত্তের শীর্ষবিন্দু যদি আলফা বিটা বিন্দুতে হয় এবং অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল হয়, মানে ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে তার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা। এবার এই অধিবৃত্তের তাহলে নাভির স্থানাঙ্ক কি হবে, এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক, তাহলে আমাদের এটার নাভির স্থানাঙ্ক কি হচ্ছে, এখানে নাভিটা কি হচ্ছে যে এক্স ড্যাশ অক্ষের উপর অবস্থিত, নাভিটা যদি এই জায়গায় হয় তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এ, এক্স ড্যাশ ইকুয়াল টু এ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নাভির স্থানাঙ্ক, এক্স ড্যাশ ইকুয়াল টু এ, ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স ড্যাশ সমান কত, এক্স প্লাস, এই যে এক্স ড্যাশ এক্স প্লাস আলফা, অর্থাৎ কি হলো, তাহলে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ কমা ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0, তার মানে ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু বিটা। তাহলে এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক তাহলে কি হলো, আলফা প্লাস এ
কমা বিটা, যেখানে আলফা বিটা হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু, অর্থাৎ আমরা যে কোনো স্থানাঙ্ক বার করব সেখানে শীর্ষবিন্দুটা অ্যাড হয়ে যাবে, আলফা এবং বিটা যোগ হয়ে যাবে। এবার এটা এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ। এই সমীকরণটাকে দেখো, আবার এই সমীকরণটাকে যদি ভাবি, আমার এখানে ওয়াই স্কোয়ার যুক্ত পদ আছে, ওয়াই যুক্ত পদ আছে, আর এখানে এক্স যুক্ত পদ আছে, এদিকে ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা একবারে এইভাবে লিখতে পারি এই সমীকরণটাকে, এই আকারে লেখা যায় যে অক্ষ এক্স অক্ষ যদি অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষ হয় এবং এক্স অক্ষের সমান্তরাল হয়, অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলো অধিবৃত্তের সমীকরণ এক্স ইকাল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এটা কেন এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করা যায়? তাহলে অক্ষ যদি এক্স অক্ষ হয় তাহলে সেই অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলো অধিবৃত্তের সমীকরণ এক্স ইকাল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল টু 0। এইটাকে আবার এই আকারে প্রকাশ করা যাবে, এই সমীকরণটাকে ঠিক এই আকারে প্রকাশ করে বলা যাবে যে অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। আচ্ছা, এবার এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হলো। এবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, যদি অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল হয় এবং আলফা বিটা বিন্দুতে যদি শীর্ষ হয়, ঠিক একই রকম ভাবে আসবে। অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ওই যে অধিবৃত্তের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে তার সমীকরণ কি হবে? একই রকম। যদি এইরকম আকারে যেটা আমরা দেখলাম এতক্ষণ, যে ধনাত্মক ওয়াই অক্ষ যদি অক্ষ হয় অধিবৃত্তের, তাহলে তার সমীকরণটা আমাদের কি ছিল? যে এক্স স্কোয়ার ইকাল টু 4ay, এটা আমরা জানি। এবার যদি অক্ষটা শীর্ষবিন্দুটা আলফা বিটা বিন্দুতে হয়, তা আলফা বিটা বিন্দুতে হলে কি হবে? আলফা মানে এক্স এর সঙ্গে আলফা, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকাল টু 4ay মাইনাস বিটা। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যদি অক্ষ হয় তাহলে সেই অধিবৃত্তের সমীকরণ হবে, এবং শীর্ষ যদি আলফা বিটা বিন্দুতে থাকে তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকাল টু 4ay মাইনাস বিটা। এই 6টা আকার মনে রাখতে হবে, যে ধনাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল হলে তাদের সমীকরণের আকার কেমন এবং ছবিটা কেমন হবে, এটা মনে রাখতে হবে। আমাদের মোটামুটি থিওরি পার্টটা শেষ হয়ে গেল। এবার কিছু অঙ্ক, অধিবৃত্তের যা থিওরি সব মোটামুটি এখানে শেষ। এবার কিছু অঙ্ক করে আমরা এগিয়ে যাব। যেমন ধরো 3x স্কোয়ার, ইকাল টু 8y, এই অধিবৃত্ত 3x স্কোয়ার ইকাল টু 8y অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক কত, নাভিলম্বের প্রান্তবিন্দু এর স্থানাঙ্ক কত, বা নাভিলম্ব কত, এগুলো যদি বের করতে দেয় তাহলে আমাকে আগে অধিবৃত্তের আকারে প্রকাশ করতে হবে। অধিবৃত্তের আকারে যদি আমি প্রকাশ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার ইকাল টু 8/3y, কেন আমাদের ডান দিকে থাকবে 4ay, 4a হলো এই যে, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু 4ay, এর মান হচ্ছে 2/3, এর মান এখানে 2/3। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা চট করে ছবিটা কিন্তু মনে মনে চলে আসবে। ধনাত্মক ওয়াই অক্ষ চো অক্ষ, তাহলে এই হবে ছবি। তাহলে আমরা কি বলতে পারি? নাভির স্থানাঙ্ক কি? নাভির স্থানাঙ্ক, নাভিটা এখানে আছে, তাহলে 0,2/3। তাহলে আমরা নাভি পেয়ে গেলাম। নাভি হচ্ছে
0,2 নাভিলম্ব কত? নাভিলম্বের দৈর্ঘ্য যে 4a অর্থাৎ এটা 8/3, নাভিলম্ব 8/3 একক। অক্ষটা কি? অক্ষ হচ্ছে ধনাত্মক y অক্ষ। আচ্ছা, নাভিলম্বের প্রান্তবিন্দুদ্বয় স্থানাঙ্ক যদি বলে, এই যে নাভিলম্বের প্রান্তবিন্দুদ্বয় স্থানাঙ্ক, তাহলে আমরা এটা কি পাবো? এটা হচ্ছে 2a, 2a মানে 2 × a, তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দুদ্বয় প্রান্তবিন্দুদ্বয় স্থানাঙ্ক কি হবে? এটা 2a, তাহলে 2a, 2a বলতে 4/3, a মানে 2/3, আর একটা হচ্ছে -2a, অর্থাৎ এটা প্লাস মাইনাস করে দিই একবারে, তাহলেই হয়ে যাবে +- 4/3, 2/3, বোঝা গেল? অর্থাৎ 4/3, 2/3 একটা, আর একটা হচ্ছে -4/3, 2/3। এই তাহলে এখান থেকে এবার নিয়ামকের সমীকরণ যদি বলে, নিয়ামকের সমীকরণ, নিয়ামকটা এই দিকে আছে, অর্থাৎ এখানে নিয়ামক কি? y = -a, y = -a, তাহলে নিয়ামকের সমীকরণ হচ্ছে, নিয়ামকের সমীকরণ y = -a মানে y = -2/3, অর্থাৎ 3y + 2 = 0। তাহলে এইরকম একটা সমীকরণ দিয়ে অধিবৃত্তের যে কোনো জিনিস জানতে চাইতে পারে, নাভিলম্ব, নাভিলম্বের প্রান্তবিন্দু, নিয়ামকের সমীকরণ, এইসব। আচ্ছা, আর একটা অঙ্ক করি। y = -2x plus 12x minus 2x square plus 12x minus 17। এই অধিবৃত্তের শীর্ষ, নিয়ামক, নাভিলম্ব ইত্যাদি বের করো। তাহলে এটাকে অধিবৃত্তের আকারে সাজিয়ে নিই, আমরা যে আকারটার সঙ্গে পরিচিত। তাহলে এটাকে সাজিয়ে নিলে কি পাবো? এটা পূর্ণবর্গ আকারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে -2টা কমন নিয়ে নিই, -2 যদি কমন নিই তাহলে x² -6x হলো। তাহলে এখানে একবার সাজিয়ে নিই যে এটা হচ্ছে 17টা আমি বাইরে রাখছি, যে -2 কমন নিলাম, x² -6x, তাহলে এখানে a² -2ab, bটা হচ্ছে 3, তাহলে b² মানে 9 দিতে হবে, 9, আর একটা -9 করে দিলাম, বাইরে 17 আছে থেকে গেল, এইটা ঠিক আছে। এবার সাজিয়ে নিই, তাহলে -2, তাহলে এইটা দিয়ে একটা ছবি চলে আসছে যে x² -2ab + b², অর্থাৎ x - 3 তার হোল স্কোয়ার, আর এখানে -9 -2 +18 -17, তাহলে এটাকে সাজিয়ে নিই। যদি আরও কী পাচ্ছি, এটাকে বাম দিকে নিয়ে চলে আসি, -2 × x - 3 তার হোল স্কোয়ারটা প্লাস হয়ে গেল, আর ডান দিকে থাকছে 1 - y, এটাকে দিতে আর একটু সাজিয়ে নিই, মাইনাসটা কমন নিয়ে y - 1। একবারে যদি অধিবৃত্তের আকারে সাজিয়ে নিই, তাই 2 ডান দিকে চলে যাবে, x - আলফার হোল স্কোয়ার = 2টা গিয়ে হাফ হয়ে যাবে, -4 × 1
এই 2 গিয়ে 1 এর 2 তাহলে 4 দিয়ে 8 4ay এই আকারে সাজিয়ে নিয়েছি। তাহলে অধিবৃত্তের আমাদের পরিচিত ফর্ম চলে আসছে x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ay মাইনাস বিটা। তাহলে অধিবৃত্তের শীর্ষ কি হবে এবার বলে দিই, এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা 3,1 পেয়ে গেলাম। নাভির স্থানাঙ্ক কি হবে, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ, নিচের দিকে এই আকারে, অভিমুখটা নিচের দিকে আছে, এটা মনে রাখতে হবে, নেগেটিভ ওয়াই অক্ষ, তার মানে নাভিটা নিচের দিকে আছে, অর্থাৎ 0 x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু মাইনাস এ, তার মানে 0 প্লাস আলফা, অর্থাৎ 0 প্লাস আলফা মানে 3 আর এ প্লাস মাইনাস এ প্লাস বিটা, মাইনাস এ মানে হচ্ছে মাইনাস 1 এর 8 মাইনাস 1/8 প্লাস বিটা মানে হচ্ছে 1, এইটা হচ্ছে নাভি। তাহলে নাভি হচ্ছে 3,7/8। আর নিয়ামক কি হবে, নিয়ামক তো উল্টো দিকে হবে, নিয়ামক এই দিকে হবে, নিয়ামক হচ্ছে y ইকুয়াল টু a, y ইকুয়াল টু a মানে হচ্ছে y ইকুয়াল টু a, তাহলে y ইকুয়াল টু a মানে হচ্ছে 1/8 প্লাস আলফা, আলফার মান হচ্ছে 3, এইটা তার মানে 25/8 অর্থাৎ 8y মাইনাস 25 ইকুয়াল টু 0। এবার যদি বলা হয় যে নাভিলম্বের প্রান্তবিন্দু, এখানে কি হবে, এটা কি হচ্ছে 2a মাইনাস এ, 2a হচ্ছে 2 ইন্টু 1/8 সঙ্গে আলফা যোগ 2a প্লাস আলফা, 2a প্লাস আলফা কমা মাইনাস এ প্লাস বিটা, এইটা অর্থাৎ যে কোনো বিন্দু বা করতে গেলে শীর্ষটা যোগ হয়ে যাবে, আলফা বিটাটা যোগ হয়ে যাবে। এখানে এর মান জানি, আলফা বিটারও মান জানি, তাহলে আমরা নাভিলম্ব প্রান্তবিন্দু পেয়ে যাবো, ওই বিন্দুটা পেয়ে যাবো। আর এইদিকে বিন্দুটা হচ্ছে -2a মাইনাস এ, অর্থাৎ -2a প্লাস আলফা কমা মাইনাস এ প্লাস বিটা, এই মানগুলো যদি বসে দিই তাহলে আমরা নাভিলম্বের প্রান্তবিন্দু পেয়ে যাব। আচ্ছা, অধিবৃত্তের শীর্ষ ও নাভির স্থানাঙ্ক, শীর্ষ ও নাভি, শীর্ষ নাভি, শীর্ষ স্থানাঙ্ক হচ্ছে 2,3, নাভি হচ্ছে 2,-1। তাহলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। শীর্ষ ও নাভি স্থানাঙ্ক যথাক্রমে 2,3 এবং 2,-1 হলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তা আমরা এই বিন্দু দুটো যদি আমরা প্লট করি তাহলে দেখি কি হয়। এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, 2-1 এখানে এই বিন্দুটা আছে, আর 2,3 এদিকে হবে। আচ্ছা, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, 2-3 এখানে শীর্ষ, আর নাভি হচ্ছে 2-1 এখানে নাভি, অর্থাৎ অধিবৃত্তটা এইরকম এই দিকে অভিমুখ হবে, এরকম অভিমুখ হবে। তাহলে বুঝতে পারছি যে অক্ষ হচ্ছে এটা অক্ষ, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে অধিবৃত্তের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল।
এবং নাভি 2-3 বিন্দুতে, এই শীর্ষ 2-3 বিন্দুতে এবং শীর্ষ 2, -3। তাহলে কি হবে? অতএব অধিবৃত্তের সমীকরণ সেই আকারটা y অক্ষর সমান্তরাল হলে কি হয়? x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু 4, যেহেতু নেগেটিভ, -4 a y মাইনাস বিটা 3 y মাইনাস বিটা। এবার এর মানটা বের করতে হবে। এর মান হচ্ছে এই শীর্ষ থেকে নাভির যে দূরত্ব সেটাই হচ্ছে এ। তাহলে এইটা আমরা বের করে রাখি যে এ সমান কত হচ্ছে? √, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 2, 3 আর 2 - 1। যদি একই সমান্তরাল সরলরেখার অবস্থিত, তাহলে সেই দিকেই বুঝতে পারছি, এদিকে 3 এদিকে 1, তাহলে 4। এ সমান হচ্ছে 4 একক। তাহলে এ সমান 4 একক সহজে পাওয়া যায়, এখানেও করলেও 4 হবে। এ সমান 4 একক। তাহলে এখানে বসে দিই -4 16 y -3। এবার এটা যদি গুণ করে নিই তাহলে x² - 4x + 4 = -16y + 48। সাজিয়ে যদি নিই তাহলে x² - 4x + 16y = 44। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। আরও অনেক অঙ্ক আছে, এই পর্যন্ত অঙ্ক আমি করলাম, তোমরা আরও অঙ্কগুলো করবে, অনেক অঙ্ক আছে, যত অঙ্ক করবে তত শিখতে পারবে। আজকের মতো আমার এই অধিবৃত্তের ক্লাস এখানেই শেষ করছি।